নমস্কার বন্ধুরা, গল্পপথিকে আমি মৌ। আমার আজকের গল্প হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্ণ ডাইনির গল্প। স্বর্ণ ডাইনিকে মনে পড়ছে? শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথার কাঁচা পাকা চুল, হাটে তরি তরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেচে বেড়াতো। চোখ দুটো ছিল নুনে চেরা চোখের মতো ছোট, দৃষ্টি তীক্ষ্ণই ছিল, কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে। স্বর্ণগ্রামে বড় কারোর ঘরে ঢুকতো না। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেচেছিল। আমরা স্বর্ণপিসি বলতাম। বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানা ঘর বেঁধে বাস করত। সে পথে যেতে আসতে দেখেছি তাকে। বুড়ি ঘরের মধ্যেই আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে, চুপ করে বসে আছে। কথা বড় কারোর সঙ্গে বলতো না। কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। তার শেষ কালটায় আমি বুঝেছিলাম তার বেদনা, মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত। কাউকে দেখে চোখে ভালো লাগবে সে সভয়ে চোখ বন্ধ করত। দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তোবা ফেলেছে। বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে ওদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে। সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না, স্বজনও ছিল না। রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে। ডাইনি স্বর্ণ একাই ছিল, আরও ছিল, কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারোর ছিল না। সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের উপর ভাসছে। জীবনে ভুলতে পারবো না শৈশবের দেখা সে ছবি। ঘটনাটি বলি। আমাদের বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা। রান্নার কাজ করতেন। আমি তাকে বলতাম দাদার মা। তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদেরই বাড়িতে। অবিনাশ দাদার ওপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল। তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম। স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন। তিনিও আমাকে গভীর স্নেহ করতেন। একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে। প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকেন। আমাদের বাড়িতে আর কাজ করেন না। কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি। সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো। খবর পাঠানো হলো গোসাই বাবার কাছে। গোসাই বাবা ডাইনি ওঝা ছিল, মন্ত্র জানতেন। গোসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়িতে। উঠান তখন লোকে লোকারণ্য। সোনা ডাইনি খেয়েছে অবিনাশকে, গোসাই বাবা ঝাড়বেন। মেটে কোঠর অর্থাৎ মাটির দোলনায় অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ। ডাকলে সাড়া নেই, প্রবল জ্বর। মাথার শিউরে দাদার মা বসে, ওপাশে বসে অবিনাশ দাদা দুই বোন। গোসাই বাবা ডাকলেন, ভাগনা। গোসাই বাবাকে দাদার মা গোসাই দাদা বলে ডাকতেন। কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ। অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন। মর ঘাগরে গোসাই, আমি মেয়ে ছেলে, আমাকে কি বলিস তুই? তুই কোন রে?
চুপ করে রইলেন অবিনাশ দাদা। কন হে তু? বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো। বিড়বিড় করে মন্ত্র পড়েন গোসাই বাবা, আর মধ্যে ফু দেন, ছু ছু ছু। অবিনাশ পরিত্রাহী চিৎকার করে উঠলেন, বলছি বলছি বলছি। ও গোসাই, আর মেরো না, বলছি, আমি বলছি। বল, তুই কন? আমি স্বর্ণ, স্বর্ণ ডাইনি। তু কাহে ইধর? আমি একে খেয়েছি যে। খেলি? কাহে? কাহে খেলি? কি করব? আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল। আমি থাকতে পারলাম না। আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে তো মাংলি না? কাহে? কাহে বললি না আমাকে একঠো আম দাও? কি করে বলবো? একে লোভের কথা, তার উপরে আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ, তবে এবার তু যা, ভাগ। না, তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বাবা বললেন, যা তুই। আমি বলছে না, বিদ্রোহ ঘোষণা করলে স্বর্ণ ডাইনি। না না। আচ্ছা, এ দিদি আনস সর্ষে। সর্ষে এলো। হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা, বাবারে, মারে, ওরে মেরে ফেললো রে, ওরে বাবারে। গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো না। যাবি? হ্যাঁ হ্যাঁ, যাব। সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠলেন, যেতে যে পারছি না। পারছিস নাই? চালাকি লাগাইছিস? হাত তুললেন গোসাই বাবা, মারবেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন, আবার? না না, যাব, যাচ্ছি। ঠিক যাবি? হ্যাঁ, যাব। তবে এক কাম করো, ঘরের বাইরে একঠো কালসিমে পানি আছে, দাঁত সে উঠাকে লে যা, নেহি তো। তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন। দাদার মা ধরতে গেলেন। গোসাই বাবা বললেন, না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন, চোখে বিহ্বল দৃষ্টি। ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল। সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন। দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে। উঠানে নামলেন, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল। তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির উপরে। দুহাটে সাপটে ধরলেন গোসাই বাবাকে। কয়েক ঘন্টার মধ্যে অবিনাশ দাদার জ্বর সেরে গেল। আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল। স্বর্ণ যে দফা মার খেয়েছিল এ কথাই বলা বাহুল্য। অনেকদিন পরে, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ হঠাৎ আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলো। পান তরি তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্লরা তলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলেছেন ঠাকুরজি, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতেন এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, দেখতাম স্বর্ণ নিজের দেওয়ার বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস করে বসে আছে। নিঃসঙ্গ পৃথিবীর পরিত্যক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না। কি জানি, স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে, তোকে দিলাম, তবে আমি ডাইনি হয়ে যাব, আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি। কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা।
আতঙ্কে একবার ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি না বাবা সত্যি মিথ্যে কি, তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন? স্বর্ণ আমাকে ভালোবাসে, তোমাদেরও ভালোবাসে। তাছাড়া কই, অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে দিয়ে কারোর অনিষ্ট হয়নি। গল্পটি এখানেই শেষ। আমার গল্পটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে শেয়ার, লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা।